হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? নিজের জীবনের যে কোনো একটা পার্টকেই তুলে দেখো না কেন, টাটা কোম্পানির কোনো না কোনো ব্র্যান্ডকে তোমার জীবনের মাঝে পাবেই। যখন তুমি গাড়ি করে ট্রাভেল করো, টাটা মোটরস অনেক গাড়ি আছে। যদি ফ্লাইটে করে ট্রাভেল করো তাহলে ভিস্তারা এয়ারলাইন্স। যদি তুমি হোটেলে থাকো, তাজ হোটেল টাটার। যে জামা কাপড় পরো, টাটার ফ্যাশন ব্র্যান্ডও আছে। ওয়েস্ট সাইড, তোমরা যে জুয়েলারি পরো, অর্নামেন্টস পরো, সেখানেও টাটা আছে। তানিস্ক, তানিস্ক নামে। যখন তুমি চা খাও, টাটা টি। এমনকি খাবারে যে নুন ব্যবহার করা হয়, টাটা সল্ট। এছাড়াও টাটা স্টিল, টাটা পাওয়ার, টিসিএস, টাটা কনসালটেন্সি সার্ভিসেস। বিশ্বাস করবে না, 100+ কোম্পানি রয়েছে টাটা গ্রুপসের মধ্যে। অবাক হওয়ার কিছু নেই যে আজকের ডেটে টাটা মোস্ট ফেমাস আর সাকসেসফুল কোম্পানিগুলোর মধ্যে থেকে একটা। কিন্তু তুমি কি জানো, কোনো কোম্পানি রাতারাতি এত বড় হয়ে যায়নি। এটার পেছনে 200 বছরের টাইম লেগেছিল। হ্যাঁ, ঠিকই শুনেছো, 200 বছরের টাইম লেগেছিল। 200 ইয়ার্স। আর হ্যাঁ, এই ভিডিওটা আমি শান্তনুর জন্য বানাচ্ছি, কারণ ও বলেছিল যে টাটার হিস্ট্রি নিয়ে একটা ভিডিও হোক। তো ও জানতে চেয়েছিল টাটার হিস্ট্রি নিয়ে। তো শান্তনু, ভিডিওটা তোমার জন্য। তো চলো দেখে নেওয়া যাক ইন্ডিয়ার সব থেকে পুরনো বিজনেস ফ্যামিলি নিয়ে কি ছিল ইতিহাস টাটার। গল্পটা শুরু হয় 1822 থেকে। গুজরাটের একটা গ্রামে পার্সি প্রিস্টের বাড়িতে একটা ছেলে জন্ম নেয়। নাম ছিল নাসরওয়ানজি টাটা। ছোট থেকে উনি রেসলেস ছিলেন। উদ্দীপনা ছিল জীবনে বড় কিছু করে দেখানোর। ওনার গ্রামে উনি একমাত্র ছিলেন যিনি ভাবতেন নিজের গ্রামে পড়ে না থেকে বাইরে গিয়ে কিছু করার। আর উনি ভাবতেন এটাই হয়তো ওনার ডেস্টিনি। এই কারণে মাত্র 20 বছর বয়সে নিজের গ্রাম ছেড়ে উনি মুম্বাই শিফট হয়ে যান। বাট তুমি হয়তো ভাববে এটা আর নতুন কি, অনেকেই তো যায় নিজের গ্রাম ছেড়ে বড় শহরগুলোতে কিছু একটা করার জন্য। বাট আমি অনেক আগেকার কথা বলছি। উনি যখন গেছিলেন, ওনার সাথে উনি একা ছিলেন না, ওনার সাথে ওনার ওয়াইফ ছিল আর ছিল একটা বাচ্চা। সেই সময় চাইল্ড ম্যারেজ একটা কমন ব্যাপার ছিল, তাই 17-18 বছরে তাদের বিয়ে হয়ে যেত। তো পুরো ফ্যামিলিকে নিয়ে উনি মুম্বাই চলে গেলেন, আর ওনার কটন ট্রেডের ওপর অনেক বেশি ঝোঁক ছিল। আর দেখতে দেখতেই খুব তাড়াতাড়ি উনি নিজের কটন এক্সপোর্টের বিজনেস চালাতে থাকেন। বিজনেস থেকে যতটা টাকা আসে উনি ঠিক করেন যে উনি ওনার ছেলের এডুকেশনের উপরে সেটা খরচ করবেন। উনি কোনো কম্প্রোমাইজ করতে চাইছিলেন না এই ব্যাপারে। তাই উনি ওনার ছেলে জামশেদজি টাটা ওনাকে বেস্ট এডুকেশন দিলেন তখনকার দিনে। এই সময়কার দিনে মানে ইংলিশে এডুকেশন। নাসরওয়ানজির যে কটন বিজনেসটা ছিল সেটা ভালোই চলছিল। তো দেখতে দেখতে এই নাসরওয়ানজি 18-19 বছর বয়স হয়ে যায় আর তার এডুকেশন শেষ হয়ে যায়। তাই ওনার বাবা ঠিক করেন বিজনেস এক্সপেনশনের জন্য জামশেদজি টাটাকে হংকং এ পাঠিয়ে দেবে। আজকের ডেটে এটা খুব কমন মনে হবে যে কোনো বিজনেসম্যান তার ছেলেকে অন্য কান্ট্রিতে পাঠাচ্ছে বিজনেস এক্সপেনশনের জন্য। বাট মনে রাখতে হবে সালটা ছিল 1859। আর এয়ার ট্রাভেল ইনভেন্ট হতে তখনও 55 ইয়ার্স বাকি ছিল। তখনকার দিনে অনেক লম্বা রাস্তা ট্রাভেল করতে হতো জাহাজের করে। 1859-এ জামশেদজি মাত্র 20 বছরের ছিলেন। আর ওনার বাবা ওনাকে একটা মিশনে পাঠিয়ে দেয়, সেটা হলো হংকং এ গিয়ে একটা অফিস সেট আপ করার। ইন্টারেস্টিংলি জামশেদজিও একা ছিলেন না, ওনার সাথে ওনার ওয়াইফ ছিল আর ওনার বাচ্চাও ছিল। একদমই সোজা ডিসিশন ছিল না এটা যে পুরো ফ্যামিলি নিয়ে অন্য একটা কান্ট্রিতে শিফট হয়ে যাওয়াটা, সেখানে বিজনেস করার চেষ্টা করা। বাট জামশেদজির মধ্যে প্রচুর পরিমাণে উৎসাহ ছিল আর উনি এতে সাকসেসফুলও হয়েছিলেন। 65 ইয়ার্স এর জীবনে উনি 3টে আলাদা আলাদা কন্টিনেন্টের উপরে কাজ করেন। ইন্ডিয়াতে অনেক কটন মিলস খুলেছিল আর আর ইন্ডিয়াতে প্রথম স্টিল কোম্পানি কনস্ট্রাকশনেরও কাজ চালু করে দিয়েছিলেন। আর ইন্ডিয়ার প্রথম 5 স্টার হোটেল চালু করেন। আর এই হোটেলটা ছিল ইন্ডিয়ার এমন হোটেল যেখানে প্রথম ইলেকট্রিসিটি আসতো, মানে কারেন্ট ছিল। তুমি কি গেস করতে পারবে ওটা কোন হোটেল ছিল? হ্যাঁ, ঠিকই ভেবেছো, এটা ছিল মুম্বাইয়ের তাজমহল হোটেল, যেটা আজকের দিনও ইন্ডিয়ার মোস্ট প্রেস্টিজিয়াস হোটেলের মধ্যে একটা। 1904 সালে জামশেদজি টাটা যখন মৃত্যু হয় তো তখন উনি নিজের পেছনে এমন একটা লেগেসি ছেড়ে গেলেন যে যেটা আজ পর্যন্ত ম্যাচ করা খুব মুশকিল। আর আমি এটা বিজনেসের সেন্সে বলছি না, আর জামশেদজি ওয়ান্ডারফুল লেগেসি বানিয়েছিল প্রিন্সিপাল ও এথিক্স। এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, সাল 1874 জামশেদজি কটন মিল ফ্যাক্টরি খোলেন নাগপুরে। এর প্রথম ইন্টেনশন ছিল কটন ট্রেড বিজনেস থেকে সরে কটন কটন প্রোডাকশন করার। যখন তুমি নিউ বিজনেস করবে, নিউ প্রবলেমস এনরোল করবে। উনি দেখলেন যে নাগপুরে কটন মিলে যারা ওয়ার্কার্স ছিল তো তারা খুব বেশি আলসি ছিল। কোনো না কোনো কারণ দেখিয়ে তারা অ্যাবসেন্ট করতো, এমন কোনো দিন দেখা যায়নি যেদিনকে 100% অ্যাটেন্ডেন্স দিয়ে ওয়ার্কাররা প্রেজেন্ট ছিল। এবার সাধারণত অন্য কোনো বস কি করবে এইসব সিচুয়েশনে? টাইমে চলে আসো, না হলে ফায়ার করে দেবো, বকতো, ভয় দেখাতো, রাইট? বাট উনি এটার উল্টোটাই করলেন। উনি দেখলেন কোনো তো কারণ আছে যার জন্য ওয়ার্কাররা এত বেশি আলসি হয়ে আছে। আমায় যদি এদের মোটিভেটেড বানাতে হয় তাহলে লং টার্ম হিউম্যান সলিউশন ভাবতে হবে। তো উনি একটা জেনারেল প্রভিডেন্ট ফান্ড বানালেন, এটা এনশিওর করার জন্য যে রিটায়ারমেন্টের পরও তারা একটা পেনশন পেতে থাকবেন। এছাড়া উনি একটা ইন্স্যুরেন্স স্কিম লঞ্চ করেন, যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় কোনো ওয়ার্কারের সাথে তো তাহলে তার অ্যাক্সিডেন্টাল মেডিকেল কস্ট এটাও কভার করা হবে কোম্পানির দ্বারা। এছাড়াও উনি ফ্যামিলি ডে রাখেন, স্পোর্টস ডে রাখেন, যাতে সব ওয়ার্কাররা তাদের ফ্যামিলি নিয়ে আসে এবং তাদের একটা কমিউনিটি ফিলিং হয়।
তোমার হয়তো মনে হবে এটা অনেক কমন জিনিস, বাট এটা অনেক আগেকার কথা। বাকি দুনিয়াতে এইটিনস এর টাইমে ওয়ার্কিং কন্ডিশন খুবই খারাপ ছিল। আর সব থেকে ভালো কথা হলো ওরা নিজে থেকে খরচা করছিল এইসব জিনিসের ওপরে। তারপর 1861-এ আমেরিকান সিভিল ওয়ার চালু হয়। ইনডিরেক্টলি জামশেদজির বিজনেসের জন্য ভালো খবর ছিল। আসলে ইংল্যান্ড বেশিরভাগ কটন র মেটেরিয়াল আমেরিকা থেকে ইম্পোর্ট করতো, বাট যেহেতু সিভিল ওয়ার হচ্ছিল তার জন্য আমেরিকা থেকে ইম্পোর্ট বন্ধ হয়ে যায়। জামশেদজি এই সুযোগটাকে কাজে লাগায় আর নিজের কটন রেট ডাবল করে দেয়। তার কারণ ইংল্যান্ডকে ইন্ডিয়া থেকেই কটন ইম্পোর্ট করতে হচ্ছিল। ইতিমধ্যে উনি লন্ডনে গিয়ে নিজের অফিস সেট আপ করে আর কাজ করতে থাকে। 4 বছর ধরে উনি ভরপুর প্রফিট করতে থাকেন। বাট 4 বছর পর সিভিল ওয়ার শেষ হয়ে যায় আর আমেরিকা থেকে সাপ্লাই আবার চালু হয়ে যায়। এই জন্য টাটার বিজনেসের উপরে অনেক এফেক্ট পড়ে। আর ইনভেস্টররা ওনার পেছনে পড়ে যায়, যে তারা বলে আমাদের টাকা আমাদের রিটার্ন করো, যেই টাকাটা আমরা ইনভেস্ট করেছিলাম। বাট জামশেদজি স্টিক থাকেন। উনি ইনশিওর করেন যে সবাই নিজের টাকা ফেরত পেয়ে যাবেন, জাস্ট ওনাকে একটু সময় দিন। আর ইনভেস্টররা ওনার হনেস্টি দেখে ওনাকে কাজ করে যেতে দিলেন। বাট একটা কন্ডিশন ছিল, ইনভেস্টররা বলেন যে জামশেদজিকে 20 পাউন্ডের মান্থলি স্যালারিতে কাজ করতে হবে, ইভেন দো হি ইজ ওনার অফ দিস কোম্পানি। এটা খুব খারাপ একটা সময় ছিল যখন নিজের কোম্পানির মালিক হয়েও নিজের কোম্পানির ফিক্স স্যালারি এমপ্লয়ীদের মতন কাজ করছিলেন। কিন্তু তবুও উনি কখনো পিছিয়ে আসেননি, নিজের জায়গায় স্টিক করেন। আর এখান থেকে বোঝা যায় যে উনি কতটা বেশি ডেডিকেটেড ছিলেন নিজের বিজনেসের ওপরে। আর একটা কথা কি জানো, ওনার বাবাও এরকমই ছিলেন। নাসরওয়ানজির কটনের বিজনেস যখন ভালো চলছিল না, ইনভেস্টররা নিজের টাকা রিটার্ন চাইতে থাকে। আর তাই জন্য উনি নিজের বাড়ি বিক্রি করে দেন ইনভেস্টরদের টাকা ফেরত দেওয়ার জন্য। আর দুটো কেসেই ওনারা সাকসেসফুল হন, নাসরওয়ানজি আর জামশেদজি। নিজেদের বিজনেসকেও বাঁচিয়ে নেন আর নিজেদের রেপুটেশনকেও। এর থেকে আমরা শিখতে পারি, যদি তোমার মধ্যে প্যাশন, ডেডিকেশন আর স্কিল থাকে, তোমার সাকসেসফুল হওয়ার চান্স অনেক বেশি বেড়ে যায়। জামশেদজির অনেকগুলো স্বপ্ন ছিল যেটা তখনকার দিনে রেভলিউশনারি ছিল। যেমন একটা হলো হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট খোলা, ইন্ডিয়াতে একটা ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন ইনস্টিটিউট স্টাবলিশ করা, একটা স্টিল প্ল্যান্ট খোলা, একটা 5 স্টার হোটেল খোলা যেখানে যে কোনো ধর্মের লোক যেতে পারে। বাট ওনার লাইফ টাইমে উনি শুধুমাত্র একটা হোটেল খুলতে পেরেছিলেন। বাট বাকি যে 3টে ড্রিম প্রজেক্ট ছিল সেগুলোর উপরেও কাজ চালু হয়ে গেছিল। পরে ওনার ছেলে ছিলেন দোরাবজি টাটা, যিনি ইনশিওর করেন যে ওনার বাকি দুটো স্বপ্ন সাকসেসফুল অবশ্যই হবে। সাল 1910-এর মধ্যে টাটা স্টিল প্ল্যান্ট রেডি হয়ে গেছিল আর স্টিলের প্রোডাকশনও চালু হয়ে গেছিল। আর এই টাইমে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার চালু হয়ে যায় আর ব্রিটিশ এম্পায়ারের খুব দরকার পড়ে স্টিলের। এই সময় টাটা স্টিল সব থেকে বড় সাপ্লায়ার হয়ে যায় স্টিলের। টাটা স্টিলের ব্যবহার করা হয় ব্রিটিশ ট্যাঙ্ক বানানোর জন্য, ওয়েপেন্স বানানোর জন্য, রেলওয়ে ট্র্যাক বানানোর জন্য। ইনফ্যাক্ট একটা খুব ফেমাস স্টেটমেন্ট ছিল যেটা ব্রিটিশ পলিটিশিয়ানদের দ্বারা বলা হচ্ছিল ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার চলাকালীন। বলেছিলেন টাটা স্টিল সেভড আস, যে টাটা স্টিল আমাদের বাঁচিয়ে নিল। যে টাটা স্টিল এত বেশি ভালো কোয়ালিটি ছিল যে যখন বোমও ওর মধ্যে পড়ছিল তো তখন সে বোমগুলো পেনিট্রেট করতে পারছিল না সেই ট্যাঙ্কের ওয়ালগুলোকে। আর এরপর থেকে টাটা স্টিল আরো বেশি পপুলার হয়ে যায়। ওয়ার্ল্ড ওয়ার 1 শেষ হওয়ার পরে গ্রেট ব্রিটেনে অনেক স্ট্রং রেপুটেশন হয়ে যায় টাটা। সাল 1914 পর্যন্ত টাটা গ্রুপ এত বড় হয়ে গেছিল যে এর মধ্যে 14টা আলাদা আলাদা কোম্পানি ছিল। বাট এটা তো সবে শুরু ছিল। দোরাবজি টাটা কোম্পানির অ্যাক্টিভিটিকে সামলালো 1938 পর্যন্ত। এরপর ওনার দূরের কাজিন জাহাঙ্গীর রতন টাটা, যাকে জেআরডি টাটাও বলা হয়, উনি কোম্পানিকে টেক ওভার করে নেন। জেআরডি টাটা ওনার মধ্যেও অনেক বেশি উৎসাহ ছিল আর উনি গ্রো আপ করেছিলেন ফ্রান্সে, যেখানে উনি ছিলেন একজন পাইলট। ওনার খুব প্যাশন ছিল ফ্লাইং এর। এই জন্য উনি ইন্ডিয়ার প্রথম এয়ারলাইন টাটা এয়ারলাইন্সের স্থাপনা করেছিলেন। পরে গিয়ে এটার নাম পাল্টে এয়ার ইন্ডিয়া করা হয়। এতক্ষণ যে ঘটনাগুলো তুমি শুনলে সেটা আমাদের ইন্ডিপেন্ডেন্সের আগে, মানে আমাদের স্বাধীনতার আগের ঘটনা। এরপরে 1947 সালে ইন্ডিয়া স্বাধীন হয়। সেই টাইমটা ছিল সোশ্যালিজমের টাইম। গান্ধীজি, ভগৎ সিং, স্বামী বিবেকানন্দ সবাই সবাই সোশ্যালিস্ট প্রিন্সিপালের উপরে বিশ্বাস করতেন। সাধারণভাবে যখন ইন্ডিয়ার স্বাধীনতা পেল তো তখন জওহরলাল নেহেরু, ওনার ধারণাও অনেক সোশ্যালিস্ট ছিল। উনি ডিসাইড করেন যে দেশে যত বড় বড় ইনস্টিটিউট আর বিজনেসেস আছে তো সেগুলোকে ন্যাশনালাইজ করা হবে আর সরকার ওগুলোকে হ্যান্ডেল করবে, যেটা সেই সময়কার দিনে পজিটিভ ভাবেই দেখা যেতে পারে। টাটার জন্য এটা একটা খারাপ খবর ছিল, বিকজ গভর্নমেন্ট টাটা এয়ারলাইন্সকেও ন্যাশনালাইজ করে দিয়েছিল। জিআরডি টাটার মন ভেঙে যায় এই ঘটনার জন্য। বাট উনি বিশ্বাস করতেন যে বিজনেস শুধু প্রফিটের জন্য নয়, নেশন বিল্ডের জন্যও হয়। টাটা এয়ারলাইন্সকে ন্যাশনালাইজ করার পরে গভর্নমেন্ট জেআরডি টাটাকে অফার করে যে উনি এসে এয়ার ইন্ডিয়াকে হ্যান্ডেল করুন। আর জেআরডি টাটা খুশি মনেই এই অফারটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছিল। এই কারণেই যে তখনকার দিনে এয়ার ইন্ডিয়াকে ওয়ার্ল্ডের মোস্ট প্রেস্টিজিয়াস এয়ারলাইন্স বলে ভাবা হতো। এছাড়াও জিআরডি টাটা আরো অন্যান্য জায়গায় নিজেদের বিজনেসকে এক্সপ্যান্ড করা চালু করে দিয়েছিল।
1945 এ টাটা মোটরস এর সব থেকে প্রথম প্রোডাক্ট বানানো হয়েছিল ট্রাকের ওপরে চলা লোকোমোটিভ ইঞ্জিন। 1968 এ উনি টাটা কনসালটেন্সি সার্ভিস চালু করেন, মানে টিসিএস এর স্থাপনা হয়, যেখানে ইলেকট্রনিক ডেটা প্রসেসিং এর কাজ হবে। আজকের ডেটে টিসিএস সেকেন্ড লার্জেস্ট এমপ্লয়ার আফটার দ্য ইন্ডিয়ান রেলওয়েজ। এছাড়াও ক্যান্সার রিসার্চ সেন্টার, তারপরে সল্টের বিজনেস, ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং। জেআরডি টাটা 52 বছরের জন্য চেয়ারম্যান ছিলেন টাটার। আর এই টাইমের মধ্যে টাটা গ্রুপের মধ্যে 95 কোম্পানিজ ডেভেলপ হয়ে গেছিল। সাল 1969 এ সরকার মোনোপলিস অ্যান্ড রেস্ট্রিক্টেড ট্রেড প্র্যাকটিস অ্যাক্ট পাস করেন, আর এর সব থেকে বেশি এফেক্ট টাটা গ্রুপের উপরেই পড়েছিল। গভর্নমেন্ট চেয়েছিল যে কোনো কোম্পানি এত বড় না হয়ে যাক যে যাতে সবকিছুতে ওরই মোনোপলি হয়ে যাক। এরকম রুল পাস হওয়ার পরেও জিআরডি টাটার মধ্যে টাটা কোম্পানি আরো বড় হয়ে যায়। বাট কি করে? আস্তে আস্তে যত নাম্বার অফ সাবসিডিজ বাড়ছিল, তো টাটা সন্সের ওনারশিপ কম করে যাচ্ছিল। এরকম করার ফলে নতুন কোম্পানির মনোপলিস হচ্ছিল না। বাট ওভার দ্য কোর্স অফ মেনি ইয়ার্স এই কনসেপ্টটা খুব খারাপ এফেক্ট দেয় টাটার জন্য। যখন অন্যান্য লোকও বিজনেস হ্যান্ডেল করা শুরু করলো টাটার, তো এমন হয়নি যে সবসময় তারা সাকসেসফুল হয়েছে। ফর এক্সাম্পল, এদের ইলেকট্রনিক্স বিজনেস নেলকো, যেটা রেডিও ম্যানুফ্যাকচারিং করতো, 1971 এ এর নেলকোর যে মার্কেট শেয়ার ছিল সেটা মাত্র 2% এসে ঠেকেছিল, বরং আগে সেটা 20% ছিল। স্পেসিফিক্যালি যদি নেলকোর কথাই বলা হয়, তো জামশেদজি টাটার একটা গ্র্যান্ডসন ছিল, তো যাকে বলা হয়েছিল নেলকো কোম্পানিকে আবার দাঁড় করানোর জন্য। এই মানুষটা আর কেউ ছিল না, আমাদের রতন টাটা ছিলেন। এমনিতে তো উনি 1962 থেকে নিজেদের ফ্যামিলি বিজনেস করছিলেন, বাট 1971 এ ওনাকে নেলকোর অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়। তো উনি বললেন যে ন্যালকোকে দাঁড় করাতে গেলে রেডিও ম্যানুফ্যাকচারিং বন্ধ করে দিই, নতুন টেকনোলজির উপর ইনভেস্ট করা চালু করা হোক, যেমন স্যাটেলাইট কমিউনিকেশন। আর 3 বছরের মধ্যেই মার্কেট টার্ন অ্যারাউন্ড হয়ে যায়। 1975 সালে নেলকোর মার্কেট আবার 20% হয়ে যায়। আনফর্চুনেটলি এই টাইমটা এমার্জেন্সি ডিক্লেয়ার করা হয়, আর যার জন্য নেলকোর বিজনেসের উপরে আবার একটা খারাপ এফেক্ট দেখা দেয়, যার জন্য এই বিজনেসটাকে আবার শাটডাউন করতে হয়। নাগপুরের সেই এম্পায়ার্স মিল যে জামশেদজি টাটা বানিয়েছিলেন, রতন টাটাকে দায়িত্ব দেওয়া হয় আবার সেটাকে রিভাইভ করার জন্য, আর এই মিশনটাও সাকসেসফুল হতে হতে থেকে যায়। কিন্তু এই পয়েন্টে আস্তে আস্তে সিনিয়র ম্যানেজমেন্টরা দেখে নিয়েছিল যে রতন টাটা কিরকম ভাবে কাজ করেন, কতটা কেপেবল। তো এই কারণে 1991 এ তো ডিক্লেয়ার করা হয় অ্যাজ এ সাকসেসর অ্যাট জিআরডি টাটা, আর ওনাকে বানানো হয় দ্য চেয়ারম্যান অফ টাটা গ্রুপ। এরপরে আস্তে আস্তে ইন্ডিয়া সোশ্যালিস্ট মডেল ছেড়ে ক্যাপিটালিস্ট মডেলের দিকে এগোতে থাকে। আর ঠিক এরপরে রতন টাটা জিআরডি টাটা ঠিক উল্টোটাই করেছিল। উনি টাটা সন্সের ওনারশিপ বাড়াতে থাকে সব টাটা গ্রুপসের সাবসিডারিজ মধ্যে। এটা এই কারণে করা হয়েছিল যাতে কোনো ইন্টারন্যাশনাল কোম্পানি এসে টাটা গ্রুপের কোনো কোম্পানিকে যাতে কিনতে না পারে। আর এই ডিসিশনটা এত বেশি সাকসেসফুল হয়েছিল যে না শুধু এই পিরিয়ডে টাটা গ্রুপ বেঁচে থাকলো, টাটা গ্রুপ ফরেন কোম্পানিজকে অ্যাকোয়ার করাও শুরু করে দেয়। ইংল্যান্ডের টেটলিটি বলে একটা কোম্পানি ছিল যেটা $12 বিলিয়ন টাটা কিনে নিয়েছিল। ইউরোপে একটা স্টিল জায়ান্ট ছিল কোরস নামে, যেটাকেও টাটা কিনে নিয়েছিল। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবে, আর যদি তুমি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য তুমি স্ক্রিনের উপরে থাকা যে কোনো একটা ভিডিওকে এনজয় করতে পারো।